তো আজকের জন্য আমরা এক্সেলটা আগে ওপেন করে নিই। আচ্ছা, আজকে একটু লম্বা একটু টপিক, একটু সময় লাগতে পারে, মনোযোগ দিয়ে দেখতে হবে। ভাই ভিডিও তো দেখা যাচ্ছে না। ধৈর্য ভিডিওটা সহকারে মনে হয় অফ দেখতে আছে। হবে। না, স্ক্রিন রেকর্ড অন আছে, আর স্ক্রিন শেয়ারও অন আছে। একটু চেক করুন অন্য কোনো স্ক্রিন আপনার সামনে পিন করা কিনা। যদি অন্য কোনো স্ক্রিন পিন করা থাকে ওটাকে সরায় নেন, আর নয়তো একটু লিভ নিয়ে জয়েন করেন, দেখেন যেটা প্রেজেন্ট করা আছে ওটা অটোমেটিক সামনে চলে আসবে। ঠিক আছে, বাকিরা দেখতে পাচ্ছি? বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? একটু মেসেজ দেন তো। ওকে, ঠিক আছে। তো সর্বপ্রথম দুইটা ফাংশন দেখব, ঠিক আছে? পরে এই দুইটা ফাংশন আবার অন্য একটা কাজে ইউজ করে। এই ফাংশনগুলো হলো আপনার, একটা হলো আপনার চুজ ফাংশন, আর একটা হলো আপনার, একটু বড় করে নিই, একটা হলো আপনার চুজ ফাংশন, আর একটা হলো আপনার অফসেট ফাংশন। ঠিক আছে, একটা হলো চুজ ফাংশন আর একটা অফসেট ফাংশন। চুজ ফাংশনটা খুবই সিম্পল, তেমন কমপ্লেক্স কিছু নাই। চুজ ফাংশনের কাজ হলো আপনার চুজ করা। ঠিক আছে, চুজ ফাংশনের কাজ কি? চুজ করা, অর্থাৎ আপনার যদি মাল্টিপল ডাটা থাকে, মাল্টিপল ডাটা থাকে, যে আপনার কাছে কিছু ডিস্ট্রিক্ট আছে, যে ঢাকা, ঢাকা, বরিশাল, তারপর নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, সিলেট, রংপুর, ধরেন কিছু ডিস্ট্রিক্ট আছে এরকম। ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এইগুলার মধ্য থেকে যদি ইনকেস আপনি চান যে এখানে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটা সেল রাখলেন যে এটার মধ্যে আপনি সিরিয়াল নাম্বার দিবেন, যে সিরিয়াল, সিরিয়াল। এখন এখানে চাইতেছেন আপনি, এটা তো আলাদা, এটাকে ধরেন একটু বোল্ড করে রাখি। ঠিক আছে, বোল্ড করে ধরেন একটু অন্য কালার দিলাম, এরকম। যে আপনি এখানে একটা নাম্বার দিবেন 1, তাহলে এখানে শো করবে মনে করেন যে কত নাম্বারটা আছে। ঠিক আছে, 1 নম্বরে কোনটা আছে, 2 নম্বরে কোনটা আছে, 3 নম্বরে কোনটা আছে, এটা শো করবে। এইটার জন্য ইউজ করা হয় চুজ ফাংশন। আর চুজ ফাংশনের ক্ষেত্রে আগেই একটা জিনিস বলে দেই, যে এগুলা কিন্তু সিরিয়ালি থাকা লাগে। ঠিক আছে, চুজ ফাংশনের ক্ষেত্রে ডাটাগুলা সিরিয়ালি থাকা লাগে। এখন ধরেন আমি বললাম যে ইকুয়াল চুজ, ইকুয়ালস চুজ, তারপর কি কিবোর্ডের ট্যাব চুজ ফাংশন নেওয়ার জন্য। এরপর বলছে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আপনি নর্মালি এভাবে 1 কমা দিতে পারেন। আরেকটা কি, আরেকটা হলো যে আমরা 1 কমা না দিয়ে একটা সেল বলে দিব। ঠিক আছে, একটা হলো ডিরেক্ট ভ্যালু দিয়ে দেওয়া, আরেকটা হলো ডিরেক্ট ভ্যালু দিলাম না, না দিয়ে আমি একটা সেল বলে সিলেক্ট করে দিলাম যে B1 নামক সেল। এই সেলের মধ্যে আমি যে ডাটাটা বসাবো ওই ডাটাটা এখানে নিবে। এরপরে বলছি কি ভ্যালু 1। ঠিক আছে, ভ্যালু 1 মানে যেই ভ্যালুগুলা, ভ্যালু 1, ভ্যালু 2 কমা দিয়ে দিয়ে, ভ্যালু 3, ভ্যালু 4, ভ্যালু 5, ভ্যালু 6। ঠিক আছে, অর্থাৎ আমার এটা হলো কি আমার ইন্ডেক্স নাম্বার, আর এগুলো হলো আমার এক একটা ভ্যালু। ঠিক আছে, আপাতত এই যে নাল ভ্যালু, নাল ভ্যালু দেখাইতেছে কারণ আমার এখানে কি কোনো ভ্যালু নাই। এখন যদি আমি এখানে ভ্যালু দেই যে 1, কি আছে ঢাকা, এখন আমি চাইলে কি এটাকে হাইড করে রাখতে পারি, এটাকে কলামটাকে হাইড করে দিলাম। ঠিক আছে, যে 2, 4 ময়মনসিংহ, 5 সিলেট, 2তে বরিশাল, 1-এ ঢাকা। ইনকেস আবার যদি নাম্বার বেশি হয়ে যায়, ধরেন যে কটা ডাটা নাই তার থেকে বেশি নাম্বার হয়ে গেল, তখন কিন্তু আবার নাল ভ্যালু দেখাবে। নাল ভ্যালু মানে ব্ল্যাঙ্ক, খালি। আপনি যে ডাটাটা দিয়েছেন ওই ডাটা বা ওই সেলের মধ্যে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এটা হলো চুজ ফাংশন। চুজ ফাংশনের মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে এরকম ডাটা চুজ করা যায়, সিরিয়াল নাম্বার থাকলে। ঠিক আছে, এরপরে যে ফাংশনটা, এইটা হলো একটু কমপ্লেক্স। ঠিক আছে, এটাকে আনহাইড করে গেল, আনহাইড। এরপরে যে ফাংশনটা, এটা একটু ভেজাল। ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ফাংশনটার নাম হলো অফসেট ফাংশন। ঠিক আছে, এটার নাম হলো
অফসেট ফাংশন। অফসেট ফাংশনের কাজ হলো আমরা ধরেন সিম্পলি ধরেন আপনি বাসার থেকে কোথাও যাবেন, আপনার বাসার আশেপাশে ধরেন কোনো একটা মুদির দোকানে যাবেন, ঠিক আছে, চাল ডাল কিনতে একটা মুদির দোকানে যাবেন। ধরেন এইখানে আসি কি, আমি এইখানে আসি, আমি আসি এই সেলের মধ্যে আসি। আর আমার বাসার থেকে ধরেন দোকান হলো এইখানে, এখানে হলো মনে করেন যে আমার গ্রোসারি শপ। তারপর ধরেন আমি একটু যদি নামাজ পড়তে একটু মসজিদে যাই, আমার বাসার থেকে ধরেন মসজিদটা আছে এখানে, মসজিদটা আছে ধরেন এইখানে। এরপরে ধরেন আমি একটু নামাজের পরে স্কুলে গেলাম, স্কুলটা ধরেন আমার এইখানে, স্কুল আছে এইখানে। এটা আমার ডাটার একটা ধরেন ম্যাপ, এখানে একটা ম্যাপ বানাইলাম যে আমি এখানে আছি, আমার গ্রোসারি শপ এইখানে, মসজিদ এখানে, স্কুল এইখানে। এখন আমি যদি গ্রোসারি শপে যাইতে চাই তাহলে আমার কি করতে হবে? গ্রোসারি শপে যাইতে হইলে আমাকে এই যে আমি এখানে আসি, এখান থেকে আমার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর ডান দিকে যাইতে হবে, এবং ডানে আসার পর 1 ঘর 2 ঘর 3 ঘর কি নিচে আসতে হবে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর ডানে, এরপর 1 ঘর 2 ঘর নিচে আসতে হবে। বুঝতে পারছি? এরপর ধরেন আমি গ্রোসারি শপে আসলাম, আবার গ্রোসারি শপ থেকে যদি আমি ধরেন মসজিদে যাইতে চাই, গ্রোসারি শপ, এখন তো আমি কোথায় আছি? গ্রোসারি শপে আছি। এখন গ্রোসারি শপ থেকে আবার মসজিদে যাব, তখন আবার কি করতে হবে? 1 ঘর 2 ঘর 3 ঘর বামে যাইতে হবে, 3 ঘর বামে, এরপর 2 ঘর নিচে, তাহলে আমি মসজিদে আসতে পারবো। সেম ভাবে আবার স্কুলে যেতে গেলে এরকম 1 ঘর 2 ঘর ডান দিকে, আবার 1 2 3 4 ঘর নিচে, এভাবে নিচে আসতে হবে। আবার যদি স্কুল থেকে আমি মসজিদে যেতে চাই, ধরেন 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর উপরে যেতে হবে, এরপরে 1 ঘর 2 ঘর বাম দিকে আসতে হবে। এই যে 1 ঘর 2 ঘর উপরে যাওয়া, 2 3 ঘর নিচে যাওয়া, 2 3 ঘর ডানে যাওয়া, 2 3 ঘর বামে যাওয়া, যাওয়ার মাধ্যমে আমি একটা সেলকে কি করলাম? একটা সেলকে নিতে পারতেছি, বা ওই সেলের মধ্যে যে ডাটাটা আছে, কোন একটা ভ্যালু আছে, এটা দেখতে পারতেছি। এই যে যাওয়ার মেথডটা, হাইটা হাইটা যাওয়া, এই যাওয়ার মেথডটাই হলো কি অফসেট ফাংশন। ঠিক আছে, এই যাওয়াটা হয় কিভাবে? অফসেট ফাংশনের মাধ্যমে। আবার অফসেট ফাংশন আরেকটা জিনিস আছে, যেমন ধরেন এই যে গ্রোসারি, গ্রোসারি শপটা, দোকানটা, এই দোকানটা কি একটা, ধরেন স্কুলটাই, স্কুল কি জাস্ট একটা সেলের মধ্যে আছে আপাতত। এখন ইনকেস আমার স্কুল তো সবসময় ছোট থাকে না, অনেক বড় থাকে, অনেকগুলো স্কুল, অনেকগুলো স্কুল না, একটা স্কুলে অনেকগুলো শাখা, অনেকগুলো ক্লাস, অনেকগুলো স্টুডেন্ট থাকে, একটু বড় জায়গা দরকার হয়। তখন ধরেন আমার এই যে 2টা সেল, এই যে 3টা সেল, নিচের দিকেও 3টা সেল, এতটুকু পুরোটাই স্কুল আমার, এই পুরোটাই আমার স্কুল। এখন আমি যদি স্কুলে যাইতে চাই, আমাকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর নিচে আসতে হলো, এরপরে 1 ঘর 2 ঘর 3 ঘর ডান দিকে যাইতে হলো। যাওয়ার পর কিন্তু আমি সম্পূর্ণ স্কুলটা পাই নাই, একটা নির্দিষ্ট অংশ পাইছি জাস্ট স্কুলের। সম্পূর্ণ স্কুলটা যদি আমার নিতে হয়, তাইলে আমাকে আবার কতটুকু সিলেক্ট করতে হবে? তাইলে আমাকে আবার এখানে আসার পর 9 ঘর নিচে 3 ঘর ডান দিকে যাওয়ার পর আবার 1 2 3 এবং কলাম বরাবর 3টা এবং রো বরাবর কি 2টা, কলাম বরাবর 3টা এবং রো বরাবর 2টা, এতটুকু জায়গা কি আমার নিতে হবে। কিছু বলবেন স্যার? তো 8:30। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু জায়গা নিতে হবে, এই বিষয়টা কি বুঝতে পারছি? আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় যাবেন, একটা হলো যে জায়গায় যাওয়া, কত ঘর আপনার ডানে বামে উপর নিচে যাইতে হবে, এই যাওয়াটা। আরেকটা হলো ওখানে যাওয়ার পর আপনার কতটুকু জায়গা আপনার লাগবে। যদি সিঙ্গেল সেল হয় তাহলে তো সমস্যা নেই, একটা রো একটা কলাম, একটা রো একটা কলাম। যদি বড় জায়গা হয় তখন আবার কয়টা রো কয়টা কলাম, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এই জিনিসটা আমরা অফসেট ফাংশনের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আমি অফসেট ফাংশনের মাধ্যমে করতে পারি। ধরেন আমি ডাটাটা দেখব কোথায়? এই জায়গায় একটা সেল রাখলাম, ধরেন এই জায়গায় আমি ডাটাটা দেখব। ঠিক আছে, এই জায়গায় এই সেলটাকে ধরুন একটু আলাদা কালার করে নিই, এখানে এখানে আমি ডাটাটা দেখব। তো এইখানে আমি বললাম কি অফসেট, এখানে বললাম কি ইকুয়ালস অফসেট, তারপর কিবোর্ডের ট্যাব। এখন বলছে কি অফসেটের রেফারেন্স। এই রেফারেন্সটার মানে হলো আমি কোথায় আছি, আমি শুরু করতেছি
কোথায় থেকে? তো আমি শুরু করতেছি A1 সেল থেকে, শুরু করতেছি কি A1 সেল থেকে। এখন যদি আমি A1 সেল থেকে বলছি কি রোস, রো মানে কি যে নিচে নিচে একটা রো, দুইটা রো, তিনটা রো। তো আমি যদি গ্রোসারিতে আসতে চাই আমার কয়টা রো নামতে হবে? গ্রোসারিতে আসতে গেলে কয়টা রো নামতে হবে বলেন তো? একটু মেসেজ দেন। আমি যদি গ্রোসারিতে আসতে চাই আমাকে কয়টা রো নামতে হবে? দুইটা রো নামতে হবে। তো এখানে আমি বলে দিলাম যে 2, দুইটা রো নিচে আসলাম, অর্থাৎ আমি এখানে চলে আসছি। এরপর ডান দিকে যাইতে হবে আবার কয়টা রো, সরি কয়টা কলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ ডান দিকে যাইতে হবে আমার চারটা কলাম। ঠিক আছে, দুইটা রো নিচে আসলাম, এরপর ডান দিকে চারটা কলাম গেলাম। ঠিক আছে, A1 থেকে 2 রো নিচে আসলাম, 4 রো ডান দিকে গেলাম। এরপরে বলছে হাইট এবং উইথ। এই যে হাইট আর উইথ হলো আমার এই সেলের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু। এখানে যেহেতু আমার একটা সেল আছে, ইন্ডিভিজুয়াল জাস্ট একটা সেল আছে, এই জন্য আমার হাইট এবং উইথ হবে 1,1, হাইটও 1, উইথও 1। বুঝতে পারছি? এখন যদি আমি এন্টার দিই, এই দেখেন আমি কোথায় চলে আসছি, গ্রোসারিতে চলে আসছি। এখন গ্রোসারি থেকে ধরেন আমি এখন গ্রোসারিতে আসলাম না, আমি এখন এই আমার এখান থেকে যেহেতু রেফারেন্স A1, তার মানে আমি এখন এখানে আছি। এখান থেকে যদি আমি মসজিদে আসতে চাই তাহলে আবার কি করতে হবে? তাহলে আবার ইকুয়ালস অফসেট রেফারেন্স, ধরেন আমি যে এখানে আছি, এখান থেকে আমি এখন রোতে যাব। কয় রো নিচে নামবো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা রো নিচে আসবো। এরপরে ডান দিকে যাব কয়টা রো? একটা রো, জাস্ট ডান দিকে একটা রো। হাইট উইথ কত? যেহেতু একটা কলা একটা সেল আছে তাই হাইটও 1, উইথও 1। ঠিক আছে, এই যে মসজিদে চলে আসছে। ঠিক আছে, মসজিদে চলে আসছি। এটা কি বুঝতে পারছি? হুম, আচ্ছা, মনে হয় বুঝতে পারছি। এরপর এই জায়গাটাতে কি গ্যাঞ্জাম লাগবে? এই জায়গাটাতে গ্যাঞ্জাম লাগবে যে হুম, একটু ক্রিটিক্যাল। এই জায়গাটাতে গ্যাঞ্জাম লাগবে কি, এখানে কিন্তু মাল্টিপল ডাটা আছে। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে গিয়ে এখানে বললাম যে ইকুয়ালস অফসেট, এই আমি এখান থেকে শুরু করলাম। শুরু করার পর এক সেল, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা রো নিচে আসলাম। কমা দিয়ে বললাম কি 1, 2, দুইটা রো, সরি দুইটা কলাম ডানে গেলাম। 9টা রো নিচে আসলাম, দুইটা রো ডানে গেলাম। যাওয়ার পর আমার এখানে হাইট কত? হাইট হলো আমার এই যে উপর নিচে কলাম, সরি রো, কয়টা রো? দুইটা রো। আর উইথ কত? পাশাপাশি কয়টা কলাম আছে? একটা, দুইটা, তিনটা, তাই এখানে হবে 3। ঠিক আছে, A1 থেকে 9 রো নিচে আসলাম, 2 রো ডান দিকে গেলাম। এরপর আমার হাইট উইথ কত? দুইটা রো, তিনটা কলাম, এই যে দুইটা রো, তিনটা কলাম, 2,3। ঠিক আছে, এই যে নাল ভ্যালু, এই নাল ভ্যালুটা আসে কারণ আমার এখানে জায়গা নিচে আমি কতটুকু, হাইট উইথে 2:3, মানে দুইটা রো, তিনটা কলাম, দুইটা রো, তিনটা কলাম। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6টা সেল। এই 6টা সেলের ডাটা কি একটা সেলের মধ্যে বসানো সম্ভব? সম্ভব না। 6টা সেলের ডাটা কি একটা সেলের মধ্যে আসবে না। তো এই জায়গাগুলোতে কি হয়, অ্যাকচুয়ালি তো টেক্সট থাকে না, অ্যাকচুয়ালি ডাটা থাকে। ধরেন এখানে এরকম 2, 3, 2, 3 এরকম, মানে যে কোনো টাইপের ডাটা থাকে, এরকম নাম্বার ডাটা, এরকম ডাটা। তো এই ক্ষেত্রে করা হয় কি, এই যে টোটাল অফসেট ফাংশনটা, এই টোটাল অফসেট ফাংশনটা আমাকে কি রিটার্ন করবে? এরকম একটা, দুইটা, তিনটা, এরকম 6টা সেল রিটার্ন করবে। এখন এই 6টা সেলকে আমি কোনো একটা কাজে লাগাইতে পারি। কিভাবে? আমি এই 6টা সেলকেই মনে করেন যে একটা সাম ফাংশনের মধ্যে বসায় দিলাম, আবার একটা কি সাম ফাংশনের মধ্যে বসায় দিলাম, শুরুতে একটা ব্র্যাকেট, শেষে আরেকটা ব্র্যাকেট, এভাবে টোটালটাকে আমি সাম ফাংশনের মধ্যে বসায় দিলাম। এখন আমার একটা আউটপুট আসবে। এই আউটপুটটা কি করছে আসলে, এই যে ডাটাগুলাকে সাম করে শো করছে। কোনটাকে সাম করছে? জাস্ট 2,3, এই জায়গাটুকুকে সাম করছে জাস্ট। ঠিক আছে, কলাম, সরি রো ওয়াইজ কি করে, জাস্ট সাম করে দিবে।
এখান থেকে যদি আমি 2 কলাম গেছি, এখানে যদি আমি 10 কলাম 10টা রো নিচে নামতাম, এটা দেখা যায় না। যদি দেখা যেত তাহলে ভালো হতো, যে এটা কতটুকুকে আসলে রেফার করে দেখাইতেছে। আচ্ছা, এখানে কলাম 2 না তো, কলাম তো আরো বেশি হবে। কলাম চেঞ্জ করি নাই না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে আসার পর 1টা 2টা 3টা, 3টা পর্যন্ত যাবে। এই যে 20, ঠিক আছে। ইন টোটাল ফাংশনটাকে আপনি কোনো একটা আরেকটা প্যারেন্ট ফাংশনের মধ্যে ফালা দিতে পারেন। এটা ম্যাক্স দিয়ে দেখি সবগুলোর মধ্যে বড় কোনটা। সবগুলোর মধ্যে বড় হলো 6, সেম অ্যাজ যদি মিন ইউজ করি। সবগুলোর মধ্যে ছোট 2, যদি এভারেজ ইউজ করি, এভারেজ 3.333। মানে যদি মাল্টিপল ডাটা থাকে তখন ওই মাল্টিপল ডাটাকে আপনি ডিরেক্ট শো করতে পারেন না, ওটাকে আরেকটা থার্ড পার্টি কোনো একটা ফাংশনের মাধ্যমে শো করাইতে হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো, যখন আমরা নিচের থেকে উপর দিকে যাব, যেমন ধরেন আমি এখান থেকে যখন গ্রোসারি শপে আসছিলাম, এখন গ্রোসারি শপ থেকে, বা ধরেন আমি এখান থেকে মসজিদে আসছিলাম, আমি আমার বাসা থেকে মসজিদে গেছিলাম, এখন মসজিদ থেকে আমি আবার গ্রোসারি শপে কিভাবে যাব, তখন কিন্তু আমার 1 ঘর 2 ঘর 3 ঘর উপরে যাওয়া লাগবে। এই যে উপরে যাওয়াটা, এই উপরে যাওয়াটা মূলত ইন্ডিকেট করা হয় মাইনাসের মাধ্যমে, ঠিক আছে। এই যে অফসেট রেফারেন্স, এখন ধরেন আমি কোথায় আছি, মসজিদে আছি, ঠিক আছে। এখন আমি মসজিদে আছি, B6 এ আছি। এখন B6 থেকে আমার যদি গ্রোসারিতে আসতে হয়, আমার কিন্তু 1 2 3টা রো উপর দিকে যাইতে হবে। উপর দিকে যাওয়ার জন্য আমি এখানে বলবো -3, -3 মানে উপর দিকে যাইতেছি। এরপর বলছে কলাম, কলাম যেহেতু আমি ধনাত্মক দিকে যাইতেছি, পজিটিভ 2টা, এই জন্য জাস্ট 2, ঠিক আছে। এরপর হাইট টুইট কত 1 1, যেহেতু গ্রোসারি সব একটা সেল, 1,1, ঠিক আছে। কি হইল, -3 কলাম পজিটিভ, ও আচ্ছা 2 কলাম না তো 3 কলাম, 3টা কলাম, 1 2 3, -3 এবং পজিটিভ 1 2 3, ঠিক আছে। -3 +3, এটা একটু ক্রিটিক্যাল লাগবে, এটা কয়েকবার একটু প্র্যাকটিস করলে এরপর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কয়েকবার প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই জিনিসটা, এই যে অফসেট ফাংশনটা, এইটা মূলত একটা ইম্পর্টেন্ট কাজে ইউজ হয়, সেটা হলো ডাইনামিক চার্ট ক্রিয়েট করতে, ঠিক আছে। ডাইনামিক চার্ট ক্রিয়েট করতে, ডাইনামিক চার্ট কেমন চার্ট, ডাইনামিক চার্ট মূলত আমাদের নর্মাল চার্টটাই, একটা ডাটা নিয়ে আসি। আচ্ছা, ডেমো ডাটা ফর এক্সেল চার্ট টু কলাম, 2 কলামের একটা ডাটা হলে হবে। এই টাইপের বিশাল একটা ডাটা দিছে। এখন ধরেন যে এখান থেকে আমি নিচের একটু ডাটা ধরেন ফালায় দিলাম, ঠিক আছে। মাসের আগস্ট মাস চলে, ধরেন আগস্ট পর্যন্ত আপনি হিসাব করলেন এবং ইন টোটাল ডাটাটাকে আপনি একটা চার্টের মধ্যে রাখলেন, ঠিক আছে। এই যে ইনসার্ট রেকমেন্ডেড চার্টস থেকে একটা, যে কোনো একটা চার্টের মধ্যে রেখা দিলেন এরকম, ঠিক আছে। একটা চার্টের মধ্যে রেখা দিলেন। এখন সমস্যাটা কখন হবে, ধরেন আমার আগস্ট পর্যন্ত হিসাব এখানে আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। এখন আমি আবার আগস্টের পর কি অ্যাড করলাম, সেপ্টেম্বর অ্যাড করলাম, সেপ্টেম্বর অ্যাড করলাম আগস্টের পর, ঠিক আছে। এখন আগস্টের পর যে সেপ্টেম্বরটা অ্যাড করলাম, আমার ডাটাতে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে চার্টের মধ্যে? আগস্টের পর যে সেপ্টেম্বর অ্যাড করলাম, চার্টে কিছু চেঞ্জ হয়েছে, এখানে একটা নাম্বার অ্যাড করলাম,
চার্টে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? দ্যাট মিনস আমার চার্টটা ডাইনামিক না, আমার চার্টটা কি স্ট্যাটিক একটা চার্ট। স্ট্যাটিক চার্ট কেন? এই যে নতুন ডাটা অ্যাড হইতেছে না। আমার চার্ট যদি আমি সিলেক্ট করি, আমার সিলেক্টেড ডাটা কিন্তু ওই আগেরটাই, যতটুকু সিলেক্ট করার ছিল যখন আমি চার্টটা বানাইছিলাম। এখন আমার আবার কি করতে হবে, পুরোটাকে অ্যাড করতে হলে আমার মনে করেন যে এই চার্টটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে এটাকে সিলেক্ট করে আবার একটা কি বানাইতে হবে, চার্ট বানাইতে হবে। যে ইনসার্ট রিকমেন্ডেড চার্ট, একটা চার্ট বানাইলাম, একটা চার্ট বানানো লাগছে। এখন কিন্তু আমার এই সেপ্টেম্বরটা অ্যাড হয়েছে। এই যে ম্যানুয়ালি আমার চার্টটা ডিলিট করে আবার ক্রিয়েট করা লাগলো, এটার একটা সলিউশন হইল অফসেট ফাংশন ইউজ করে চার্টকে ডাইনামিক করা। ঠিক আছে, তো অফসেট ফাংশন ইউজ করে এই চার্টকে ডাইনামিক করার জন্য ধরেন সেপ্টেম্বরটা বাদ দিলাম। এখন অফসেট ফাংশন বাদ দিলে আবার চলে যায়, ঠিক আছে, এটা তো সমস্যা নেই, বাট অ্যাড হয় না। এখন এইটাকে আমার ডাইনামিক করার জন্য কি করতে হবে, ডাইনামিক করার জন্য আমার এটা থেকে আমি একটা চার্ট বানাইলাম, ধরেন যে ইনসার্ট রেকমেন্ডেড চার্ট, একটা চার্ট দিলাম। এরপর আমি প্রসেসটা মনে রাখেন, এই পাশে যে কোনো একটা সেলের মধ্যে, যে কোনো একটা খালি সেলের মধ্যে আমি বললাম যে ইকুয়ালস কাউন্ট এ, ইকুয়ালস কাউন্ট এ। কাউন্ট এ কেন ইউজ হয়? কাউন্ট এ ইউজ হয় কাউন্ট করার জন্য যে আমার ওই নির্দিষ্ট জায়গার মধ্যে কয়টা সেল বা কয়টা রো আছে। ঠিক আছে, তো এখানে আমি এই মানটা সিলেক্ট করে দিয়ে বললাম এন্টার, একদম পুরো কলামটা সিলেক্ট করছি কারণ আমি জানি না নিচে কত পর্যন্ত আসবে। ঠিক আছে, নিচে একদম আনলিমিটেড পর্যন্ত রেখে দিলাম, জাস্ট পুরো কলামটা সিলেক্ট করে দিয়ে বললাম এন্টার। কত ডাটা আছে? 9টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ডাটা। ঠিক আছে, 9টা ডাটা আছে। এখন ধরেন এই 9টা ডাটার মধ্যে থেকে আমার আবার কি একটা ডাটা দরকার নাই। কোন ডাটাটাই? যে মান্থ নামক ডাটাটা, এই ডাটাটা দরকার আছে? এটা দরকার নেই। ডাটা দরকার কয়টা? টোটাল 8টা। ঠিক আছে, এরপরে ধরেন আমি কি করব, এরপর আমি যাব কোথায় যেন ডাটা, এখানে নেম নামে একটা অপশন আছে, দাঁড়ান কই জানি আছে, নেম 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 ফর্মুলাস। এই যে ফর্মুলাসের মধ্যে, ফর্মুলাসের মধ্যে আসলে দেখবেন ডিফাইন নেম নামে একটা প্যানেল আছে। ঠিক আছে, ফর্মুলাসের মধ্যে ডিফাইন নেম নামে একটা প্যানেল আছে। এই নেম প্যানেলটার কাজ হলো আমার নির্দিষ্ট একটা সেলকে একটা নাম দিয়ে ইয়ে করে রাখা, রিজার্ভ করে রাখা। ঠিক আছে, ধরেন এই পুরোটাকে ধরেন আমি একটা নাম দিয়ে রাখলাম যে অমুক একটা নাম, এরকম একটা নাম দিয়ে রিজার্ভ করে রাখা। তো এখান থেকে আমরা এসে বলবো যে ডিফাইন নেম। ঠিক আছে, ডিফাইন নেম একটা নতুন নেম ক্রিয়েট করার জন্য, অথবা যে নেম ম্যানেজারে গিয়ে এখান থেকে নিউতে ক্লিক করলেও একই প্যানেল আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ধরেন এই যে ডিফাইন নেমে গেলাম, একটা নতুন নেম জেনারেট করার জন্য একটা পপ আপ বক্স দিবে, এটাকে বড় করা যায়, হ্যাঁ এই যে বড় করা যায়। এখানে এসে আমরা কি করব, একটা নতুন নেম, এখানে আমার দরকার হবে দুইটা নেম। কেন? যে কটা কলাম থাকবে, যে মান্থের জন্য একটা নেম আর সেলসের জন্য একটা নেম। তো প্রথমটার নাম আমরা দিলাম ধরেন মান্থ, প্রথমটা নেম দিলাম মান্থ। এরপর এই যে রেফার্স টু, অর্থাৎ এই যে মান্থটা দিলাম এটা আসলে কোন ডাটাটা রেফার করে, এই জায়গাটায় আমরা যাহা আছে তাহা কেটে দিয়ে অফসেটটা ইউজ করব। ঠিক আছে, অফসেটটা ইউজ করব। আর এই জায়গায় কিন্তু আমার ইয়া শো করে না, কি বলো এটাকে, নিচে যে শো করে এক্সট্রা করে যে প্যারামিটারগুলো দেখা যায়, এখানে কিন্তু প্যারামিটারগুলো দেখা যায় না। এই জন্য অফসেট ফাংশনটা আগে মুখস্থ করে রাখতে হবে আপনাকে, যাতে আপনি প্যারামিটার ছাড়াও করতে পারেন। ঠিক আছে, এরপর বললেন যে অফসেট ফাংশন ইকুয়ালস অফসেট, ছোট হাতের অথবা বড় হাতের একটা দিলেই হয়, অফসেট ফাংশন। এরপর অফসেটের শুরুতে কি ছিল আমার রেফার, আমি যেখান থেকে শুরু করব। তো আমি ধরেন এই যে মান্থ থেকে শুরু করলাম, শীট 1 এর A1 এখান থেকে শুরু করলাম। এরপর বলছিল আমার কত রো নিচে এবং কত কলাম ডানে বামে যাইতে হবে। তো মান্থ থেকে এই জানুয়ারি পর্যন্ত আসতে আমার কয়টা রো নিচে নামতে হবে? জাস্ট একটা রো। ঠিক আছে, যে একটা রো নিচে আসতে হবে। এরপরে কয়টা কলাম ডানে বামে যাইতে হবে? জানুয়ারিতে আসার পর কি ডানে বামে যাওয়ার দরকার আছে? ডানে বামে যাওয়ার দরকার নেই, কারণ নিচে আসলে তো আমি জানুয়ারি পাইতেছি। এই জন্য আমি এখানে দিলাম 0, মানে 0 কলাম ডানে বামে যাব, 0 কলাম ডানে বামে যাব। এরপরে কি ছিল আমার? হাইট এবং উইথ, হাইট এবং উইথ। তো
তো এখানে আমার হাইট কত হবে আমি কিন্তু জানি না, কারণ নিচে আরো কয়টা ডাটা আসবে আমি জানি না, বিধায় আমি বললাম কি হাইট হবে এইটা। ঠিক আছে, হাইট হবে এই যে কাউন্ট এ, এবং এইখান থেকে বলবো কি -1। -1টা কেন দিলাম, ওই যে মান্থ নামক যেটা আমার দরকার নেই, আমার দরকার কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, এই জন্য এটা এখানেও বসাইতে পারেন, অথবা এখানেও ডিরেক্ট কাউন্টে দিয়ে এটা সিলেক্ট করে -1 দিয়ে যদি 8 করে দেন ওই তাও একই হয়। ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে কি করলাম, এটা সিলেক্ট করে বলে দিলাম -1। এখন কি লাগবে আমার, হাইট দিলাম, এখন লাগবে উইথ, ডানে বামে কতটুকু, ডানে বামে উইথ কত, 1 কলাম, এই যে একটা কলামই তো দরকারের জন্য উইথ দিলাম 1। ঠিক আছে, এইবার এটাকে ব্র্যাকেট ক্লোজ করে বলবো ওকে, হয়ে গেছে। এই যে নেম ম্যানেজারে গেলে দেখবো কি মান্থ নামে একটা নেম আমার সিলেক্ট করা আছে। এখন আরেকটা সুবিধা হলো সেলস যখন আমি করব আমি এটাকে কপি করে ইউজ করতে পারি, জাস্ট কপি করে নতুন একটা নেম নিলাম, কি দিলাম, এটা সেল, একটা দিছিলাম মান্থ আর একটা দিলাম কি সেলস। সেলসের মধ্যে যে রেফার্স টু, এটাকে আমি কাইটা জাস্ট যেটা কপি করা ছিল একটু আগে ওইটাকে পেস্ট করে দিলাম, আর শুধু একটা জায়গায় একটু চেঞ্জ করা লাগবে। এখানে মান্থ থেকে আমি রেফার শুরু করছিলাম না, এজন্য আমার রেফার ছিল কি A1, আর সেলসের ক্ষেত্রে কি হবে B1, এই জন্য এই যে রেফারেন্সে A1 দেওয়া এটাকে আমরা B1 করে দেবো। এটা জুম করা যায় না, যদি জুম করা গেলে ভালো হতো, জুম করে দেখাতে পারতাম। এই জায়গায় কি করলাম, জাস্ট B1 করে দিলাম। এটা যে ছিল এটাকে আমি জাস্ট বি করে দিছি, যে B1, বাকি সব কিছু সেম, আপনার হাইট উইথ রেফারেন্স সব সেম। ঠিক আছে, ওকে। এই যে আমার দুইটা নেম জেনারেট হয়ে গেছে, একটা মান্থ আর একটা কি সেল, দুইটা, একটা মান্থ আর একটা সেল। ঠিক আছে, এখন এটাকে আমি ক্লোজ করে দেবো, এটার কাজ শেষ, নেম ডিফাইন করে দিছি। এখন আমার জাস্ট কাজ হলো এই যে আমি চার্ট নিছিলাম একটা, এই চার্টটাকে একটু এডিট করে ডাটাটা চেঞ্জ করা। ঠিক আছে, এই চার্টটাকে রাইট বাটন ক্লিক করে বলবো কি সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটা থেকে এখানে বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে দেখেন ইন্ডিভিজুয়াল এরকম সিলেক্ট করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আর এখানে সেলস দেওয়া। এইটাকে আমাদের জাস্ট একটু এডিট করতে হবে। এডিট করে কি করব, ধরেন এই যে এখানে সেলস যেটা আছে এটাকে আমরা এডিট করে সিরিজ নেম সিরিজ ভ্যালু, সিরিজের ভ্যালুটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সিরিজের ভ্যালুটার এখানে আইসা আমরা এই যে শীট 1 এর পরে একটা এক্সক্লামেটরি সাইন আছে, শীটের 1 এর পরে একটা এক্সক্লামেটরি সাইন এতটুকু পর্যন্ত থাকবে, কারণ আমার পুরো ডাটা তো শীট 1 এর মধ্যেই আছে। আমার জাস্ট চেঞ্জ করতে হবে এই যে পাশের এই জায়গাটুকু, শীট 1 এক্সক্লামেটরি এর পরে যে ডিফল্ট ডাটাটা দেওয়া আছে, যে B2 থেকে B9 দেওয়া আছে, দেখবেন B2 থেকে B9 মানে সে ফিক্সড করে রাখছে এতটুকু ডাটাই শুধুমাত্র চার্টে দেখাবে। তো আমরা এইটাকে কেটে দিলাম। ঠিক আছে, এক্সক্লামেটরিটা কিন্তু থাকবে, এক্সক্লামেটরিটা কেটে দিলে কিন্তু হবে না। আর এটা কোথায় চেঞ্জ করতেছি, সিরিজ ভ্যালুসে, সিরিজ নেমে না, কিন্তু সিরিজ নেম মানে হলো জাস্ট একটা সেলে, যে B1 সেল যেটা এখানে শো করতেছে। তো এই সেকেন্ড সিরিজ ভ্যালু যেটা এখানে আমরা এক্সক্লামেটরি পর্যন্ত কেটে দিয়ে এক্সক্লামেটরিটা থাকবে কিবোর্ডের F3 প্রেস করব, কিবোর্ডের F3 প্রেস করলে ওই যে দুইটা নেম আমরা ডিফাইন করছিলাম ওইটা আমার এখানে শো করবে। তো এইখান থেকে আমরা কি বসাবো, এই যে সেলসটা বসাই দেব এখানে, এই যে সেলস, ওকে। আর এই পাশে হরিজন্টাল আছে আমার কি ওই মান্থের নামগুলো, এখানেও সেম ভাবে আমরা এডিট করে এক্সক্লামেটরি পর্যন্ত রাখবো, এক্সক্লামেটরি পর্যন্ত রাখা F3, কিবোর্ডের F3। আর ল্যাপটপের ক্ষেত্রে সম্ভবত যে ফাংশন কি +F3। ঠিক আছে, এখানে বলে দিব মান্থ, ওকে। ঠিক আছে, হয়ে গেছে। তেমন কোনো কিছু চেঞ্জ হয় নাই যদিও মনে হইতেছে, বাট এখন একটা মজার জিনিস দেখবেন, যে ইন কেস আমি যদি এখানে নতুন একটা ডাটা বসাই, যে সেপ্টেম্বর, এই দেখেন আমার চার্টের মধ্যে কি অটোমেটিক সেপ্টেম্বর অ্যাড হয়ে গেছে। যদি এখানে ডাটা দেই, চার্টের মধ্যে কি ডাটা চলে আসছে, এখানে যদি আরো সেপ্টেম্বরের পরে অক্টোবর বসাই, এই যে অক্টোবর অ্যাড হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই দেখেন নভেম্বর ডিসেম্বর অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এক্সেল শিট ক্লিয়ার করে না, এক্সেল শিট জাস্ট ডিলিট করে দেয়, যে এখান থেকে ডিলিটে ক্লিক করলে সব কন্ট্রোল এস দিয়ে সিলেক্ট করে সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, দেখাইতেছি কি আর আপনি বলতেছেন কি।
আচ্ছা, তো এখন কিন্তু আমি শিটে যদি ডাটা অ্যাড করি আমার ডাটা কি হবে, এখানে অটোমেটিক অ্যাড হবে। আবার যদি রিমুভও করে দিই অটোমেটিক কি হবে, চলে যাবে। ডিসেম্বর চলে গেছে, নভেম্বরটা চলে গেছে। আমার এই যে কাউন্টে চেঞ্জ হইতেছে না, এই জন্য অটোমেটিক এখানে চেঞ্জ হইতেছে। ঠিক আছে, আবার যদি আমার নতুন একটা ডাটা অ্যাড করলাম, অ্যাড হয়েছে। এখন যদি আমি চার্টে ক্লিক করি, দেখেন আমার চার্টের সিলেক্টেড ডাটা কি দেখাই যাচ্ছে, নতুন যেগুলো অ্যাড করছে ওগুলো কিন্তু অটোমেটিক এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি না মাথার উপর দিয়ে গেছে? করা যাবে এটা ডাইনামিক চার্ট। এখন এই চার্টটা কিন্তু কি একটা ডাইনামিক চার্ট। ঠিক আছে, ডাইনামিক চার্ট কখন হয়, যখন আপনার ডাটা অটোমেটিক চার্টের মধ্যে আপডেট হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ডাইনামিক চার্ট। এরপরে আসি, এই ডাইনামিক চার্ট কিন্তু অবশ্যই একটা নেক্সট ক্লাসের আগে বানাইতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, একটা চার্ট এরকম তৈরি করবেন, এরকম একটা ডাটা নিয়ে একটা চার্ট তৈরি করবেন, তার মধ্যে এই অফসেটটা ইউজ করবেন। এরপরে আসি আরেকটা টপিক, এই টপিকটা খুব বেশি ডিপে যাব না, এটা জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাওয়া যায় জিনিসটা কি। ঠিক আছে, যদি এটার সাথে রিলেটেড না। এটার নাম হলো ভিবি কোড। ঠিক আছে, এটা ভিবি কোড বা ভিবিএ কোড। ঠিক আছে, এটার নাম হলো ভিবি কোড বা ভিবিএ কোড। এখন ভিবি কোডটা কি, হ্যাঁ প্র্যাকটিস তো লাগবে অবশ্যই। ভিবি কোডটা হলো ভিজুয়াল বেসিক কোড। ঠিক আছে, ভিজুয়াল বেসিক কোড, ভিএস কোড না, ভিএস কোড তো কোড এডিটর, কই জানো, ভিবিএ কোড। ঠিক আছে, ভিবিএ কোড অর ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনস কোড। ঠিক আছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই মাইক্রোসফট। এটা মাইক্রোসফটের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ডেভেলপ করছে কে, মাইক্রোসফট। এটার ফুল ফর্ম কি, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনস, মানে আপনার সফটওয়্যারকে মডিফাই করার জন্য বা সফটওয়্যারের মধ্যে কোনো ফাংশনালিটি মডিফাই করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। অ্যান্ড ইন্টিগ্রেটেড ইনটু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস, এবং এটা কোথায় ইন্টিগ্রেট করা আছে, মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে, লাইক এক্সেল, ওয়ার্ড অ্যান্ড অ্যাক্সেস। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অ্যাক্সেস। এটা কেন ইন্টিগ্রেটেড করছে, ইট ইজ ইউজ টু অটোমেট tasks and create custom functions and customize applications to meet specific needs। ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশনকে কাস্টমাইজ করার জন্য এবং ক্রিয়েট কাস্টম ফাংশন, কাস্টম কিছু কাজ অ্যাড করার জন্য এবং অটোমেটেড টাস্কের জন্য মূলত এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। ঠিক আছে, এটার জন্য আলাদা যারা প্রোগ্রামিং করেন তাদের মধ্য থেকে আলাদা একটা সেক্টর থাকে, যাদেরকে বলা হয় কি, ভিবিএ ডেভেলপার। ভিবিএ ডেভেলপার, ভিবিএ ডেভেলপার কি করে, এ ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনস, ভিবিএ ডেভেলপার ইউজেস মাইক্রোসফট ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু অটোমেট টাস্ক, ক্রিয়েট, এই কাজে আর কি, অটোমেট টাস্ক, ক্রিয়েট কাস্টম সলিউশনস উইদিন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, এখন এই ভিবিএ কোডটা ভিবিএ ডেভেলপাররা ইউজ করে এক্সেল বা মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো, হ্যাঁ এটার জন্য অবশ্যই শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাটা মোটামুটি ভালো মানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। তবে আপাতত এটা নিয়ে আপনার টেনশনের কাজ নেই, কারণ আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনাকে বলবে না যে আপনি কি ভিবিএ কোড পারেন নাকি, কারণ আপনি গেছেন অফিস অ্যাপ্লিকেশনসের, অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলার ইন্টারভিউ দিতে, ওখানে তো আপনাকে ভিবিএ কোড জিজ্ঞেস করবে না। তো জিজ্ঞেস করে যদি প্রোগ্রামারদের মধ্যে হয় যে আপনি ভিবিএ ডেভেলপার হিসাবে অ্যাপ্লাই করেন তখন। ঠিক আছে, তারপর আমরা এটার মোটামুটি একটু ইউজেস তো দেখতে পারি, যেটা কিভাবে কেমনে কি ইউজ করে। ইন কেস ধরেন আমার এখানে কিছু ডাটা আছে, আমার এখানে কিছু ডাটা আছে যে এখানে আমার নাম দিলাম ধরেন আবির, এখানে নাম দিলাম মাহমুদ, এইরকম এই টাইপের। এখন আমি চাইতেছি যে আমার এখানে ধরেন একটা বাটন থাকবে, আমার এখানে একটা বাটন থাকবে, আমি যখন বাটনে ক্লিক করব আমার এই সেলের ডাটাটা এই সেলে চলে আসবে। ধরেন এই যে এটা কপি করে এখানে রাখলাম, এটা কপি করে এখানে রাখলাম, এটা কপি করে এখানে রাখলাম, এরপর এটাকে আমি ডিলিট করে দিলাম। এরকম এই যে সেলটা এক্সচেঞ্জ করলাম, সেলের মধ্যে যে ডাটাটা আমি এক্সচেঞ্জ করলাম, আমার অনেক জায়গায় অনেকগুলো ক্লিক করা লাগছে। তো যদি একটা সিঙ্গেল বাটন থাকতো, ক্লিক করতাম ডাটা এক্সচেঞ্জ হয়ে যেত, ক্লিক করতাম অটোমেটিক এক্সচেঞ্জ হয়ে যেত, তাহলে কিন্তু
সুবিধা হইতো। এই কাজগুলো কিন্তু VBA কোড দ্বারা করে। এখন ধরেন আমি কোথায় চ্যাটজিপিটিতে সার্চ দিলেও দিয়ে দিবে, সমস্যা নেই, যে এক্সচেঞ্জ শর্ট VBA code for exchange information between two cells in Excel। ওরা আমাকে একটা VBA কোড দিবে, কোডটা আমি এক্সপ্লেন করে দিব না, সমস্যা নেই, যেমনই দিক। আর এখানে যেটা করতে হবে, এখানে আমার এই যে ডেভেলপার অপশনটা, এই ডেভেলপার অপশনটা অন আছে কিনা আমি জানি না। কিসের অ্যালার্ট আসলো? রেকর্ড চালু আছে তো, হ্যাঁ। এখানে যে ডেভেলপার অপশনটা, এটা অনেকের কি অন আছে নাকি আমি জানি না। এটা অন করার জন্য মূলত আমাদের যাইতে হবে ফাইলের মধ্যে, এই যে ফাইলের মধ্য থেকে অপশনস, ঠিক আছে, ফাইলের মধ্য থেকে অপশনসে আসলে দেখবো এই যে কাস্টমাইজ রিবনের মধ্যে এই যে ডেভেলপার মোডটা, এটা নরমালি আনচেক করা থাকে, কারণ এটা খুব অ্যাডভান্স না হলে প্রয়োজন হয় না, ঠিক আছে। খুব অ্যাডভান্স কোনো কাজ ছাড়া এটা নরমালি আপনি এক্সেলে হিসাব নিকাশ করার জন্য এটার প্রয়োজন হয় না। এটার প্রয়োজন হয় যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাবেন। তো এরপরে আপনি করলেন কি, ফাইলে গিয়ে বললেন যে অপশনস থেকে বললেন কাস্টমাইজ রিবন, এখান থেকে এই ডেভেলপার মোডটা অন করে নিলেন, যে ডেভেলপারটা চেকমার্ক করে নিলেন। এরপর বললেন ওকে। এই যে আপনার কাছে একটা ডেভেলপার নামে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। ডেভেলপার নামে একটা অপশন চলে আসবে। এই ডেভেলপার অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন ম্যাক্রো ট্যাক্রো, তারপরে এই প্রোভাইড, ভিউ কোড, সোর্স, এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে, কন্ট্রোলস। এই ইনসার্টের মধ্যে কিন্তু এই বাটনগুলা থাকে, ঠিক আছে। এই ইনসার্টের মধ্যেই বাটনগুলা থাকে। এখানে দুই টাইপের বাটন আছে, একটা ফর্ম কন্ট্রোল বাটন আর একটা হলো অ্যাক্টিভেক্স কন্ট্রোল বাটন। ফর্ম কন্ট্রোল বাটনটা মূলত ইউজ হয় আপনার ইয়ের জন্য, কি বলে, ওই ম্যাক্রো যদি ইউজ করেন, ঠিক আছে। ম্যাক্রো ইউজ করা দেখবো, ম্যাক্রোর মধ্যে যখন বাটন ইউজ করেন তখন এটা ইউজ হয়। আরেকটা হলো অ্যাক্টিভেক্স কন্ট্রোল বাটন, এই যে প্রথমটা অ্যাক্টিভেক্স কন্ট্রোল বাটন। এইটা সিলেক্ট করে আমি ধরেন এখানে একটা বাটন বানায় নিলাম, ধরেন এতটুকু জায়গা নিয়ে। কই গেল? এই যে একটা বাটন বানাইলাম, এটা একটু বড় করে নেই, একটু বড় বাটন নিই, দেখতে সুবিধা হবে। এই যে একটা বাটন বানাইলাম। এখন এই যে বাটনটা, এই বাটনটাতে যখন আমি রাইট বাটন ক্লিক করব, এই যে ভিউ কোড, রাইট বাটন ক্লিক করলে ভিউ কোড, এই ভিউ কোডের যখন ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ইয়ে দিয়ে দিবে, প্যানেল দিবে। কই গেল? এই যে একটা প্যানেল দিবে। এটার কাজ হলো মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন কোড লেখার জন্য একটা কম্পাইলার বা কোড এডিটর বা এনভায়রনমেন্ট যাই বলেন, দিয়ে দিবে। এখানে আপনি কোড লিখবেন, এটা হলো কোড লেখার জায়গা, ঠিক আছে। তো এখানে দেখি আমাকে একটা কোড দেওয়ার কথা, এই যে একটা কোড দিয়েছে। এইটাকে আমরা কি করব, আচ্ছা এখানে আমরা এটাকে কপি করে এখানে যেটা আছে এটার দরকার নেই, এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এই কোডের মধ্যে কি বলছে দেখেন, এখানে বলছে যে সাবজেক্ট সোয়াপ সেলস, এটাকে আমরা নরমালি প্রোগ্রামিং এর ভাষায় ফাংশন বলি। প্রোগ্রামিং এর ভাষায় কি বলি? এটাকে ফাংশন বলি। ফাংশন মানে কি, যখন একটা জিনিস রান হবে, যেমন ধরেন যে আমরা যদি এটা প্রোগ্রামিং এর ইয়া না, ধরেন যে আমরা যে ওই বাসায় ফ্যানের সুইচে চাপ দিই, ফ্যানের সুইচে যখন চাপ দিই উপরে ফ্যান কি করে, ঘোরা শুরু করে, ফ্যান ঘোরা শুরু করে। এখন ধরেন যে ওই যে সুইচটাতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে যে ফাংশনটা মানে ফ্যানটা ঘোরা শুরু হইলো, ওইটার মধ্যে এমনভাবে সিস্টেমটা বলা আছে যে এই যে সুইচটা, এটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই লাইন থেকে এই লাইন বরাবর ইলেকট্রিসিটি সাপ্লাই হবে। আবার ফ্যানের মধ্যেও এমনভাবে ফাংশন করা যে এই যে দুইটা লাইন, ফ্যানের দুইটা লাইন তো থাকে সবাই জানেন, এখানে যখনই আপনার ইলেকট্রিসিটি আসবে তখনই কি করবে, ফ্যানটা ঘোরা শুরু করবে। সেম অ্যাজ ধরেন এটাও একটা সুইচ, যে সোয়াপ সেলস, এইটাতে যখনই মাত্র ট্রিগার করা হবে এই জিনিসটা, তখনই কি হবে, তখনই ডিম টেম্প অ্যাজ ভ্যারিয়েন্ট, আমরা টেম্পোরারি নামে একটা ভ্যারিয়েবল নিবে। সে কি করবে, এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, যে মানটা, এটা রেঞ্জ A1, মানে A1 সেলের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে সেটার মধ্যে নিবে। নেওয়ার পর রেঞ্জ A1 এর যে ভ্যালু ইকুয়ালস টু রেঞ্জ B1 এর ভ্যালু, ঠিক আছে। রেঞ্জ A1 এর ভ্যালুটাকে রেঞ্জ B1 এর মধ্যে পাঠায় দিবে,
ঠিক আছে, রেঞ্জ A1 এর ভ্যালুটাকে রেঞ্জ B1 এর মধ্যে পাঠিয়ে দিবে এবং রেঞ্জ B1 এর ভ্যালুটাকে আবার সে কি করবে, টেম্পের মধ্যে রাইখা দিবে। ঠিক আছে, এটাকে সেভ করতে হয় না, এটা জাস্ট লেখার পর এরপর আমি এখান থেকে যদি এটাকে ক্লোজ করে দেই, এখন যদি আমি বাটনটাতে ক্লিক করি, ক্লিক করার জন্য আবার কি করতে হবে, এখন কিন্তু এটা ক্লিকেবল না, এখন এটা কি ক্লিকেবল না, এখন যেহেতু এটা ক্লিকেবল না, এটাকে ক্লিকেবল করার জন্য এই যে ডিজাইন মোডটা, যে ডিজাইন মোডটা থাকে, এই ডিজাইন মোডটাকে অফ করে দিতে হবে। ডিজাইন মোড অফ মানে কি, এখন আমি ডিজাইন করব না, এটাকে আমি কি করব, এখন ক্লিকেবল, এটা এখন একটা ফাংশনেবল বাটন। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ফাংশন করবে, বাট যদিও আমার এখানে ফাংশন করতেছে না, কোনো জায়গায় একটু এরর হয়েছে মনে হয়, দাঁড়ান এটাকে আবার কাস্টমাইজ করার জন্য ডিজাইন মোডটা অন করে নিই। এখন যদি আবার এখানে আমি ভিউ কোডে যাই, আচ্ছা আমরা মনে হয় ইয়ার নাম, সাবজেক্টের নাম চেঞ্জ করছিলাম দেখে প্রবলেমটা হয়েছে, আমরা এটাকে উপরের নামটা চেঞ্জ করলাম না, ধরেন এগুলোকে চেঞ্জ না করে জাস্ট ভিতরের যে অংশটা আছে, সাবজেক্টের ভিতরে যে অংশটা, এটাকে নিয়ে বসে। ঠিক আছে, এবার দেখি ডিজাইন মোড অফ করে, আচ্ছা এই যে এখন কিন্তু আমাদের বাটনটা কাজ করতেছে, মানে আমাদের সাবজেক্টের নামটা চেঞ্জ করা উচিত না নিজের ইচ্ছা অনুযায়ী, কারণ প্রত্যেকটা বাটন যখন ক্রিয়েট হয়, একটা বাটন যখন ক্রিয়েট করছি ও নিজে একটা সাবজেক্টের নাম সহ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু আমি যে কোনো ডাটা কি অটোমেটিক চেঞ্জ হইতেছে একটা বাটন ক্লিক করার মাধ্যমে জাস্ট। আবার ধরেন আমার যদি এটাকে কোনো কারণে ইয়ে করা প্রয়োজন হয়, এডিট করার প্রয়োজন হয়, ধরেন এখানে আমার আরও কিছু ডাটা আছে, এখানে আমার আরও কিছু ডাটা আছে, এখানে আমার আরও কিছু ডাটা আছে। ঠিক আছে, এখন যদি আমি এটা ক্লিক করি, আমার চেঞ্জ হইতেছে কোনটা, জাস্ট A1 আর B1, A1 আর B1, কারণ আমার কোডের মধ্যে দেওয়া ছিল শুধুমাত্র A1 এবং শুধুমাত্র B1। এখন ধরেন এখানে আমি বললাম যে এটাকে আবার এডিট করব কিভাবে, এই যে ডিজাইন মোডটা অন করে নিব, ডেভেলপারের মধ্য থেকে ডিজাইন মোডটাকে অন করে নিব। অন করার পর এখানে আমি ভিউ কোড, রাইট বাটন ক্লিক করে ভিউ কোড, এইখানে যে রেঞ্জ A1 দেওয়া ছিল এই যেটার জন্য, এই যে এইগুলা রেঞ্জ A1 B1, এখন A1 মানে হলো স্পেসিফিক একটা সেল, A1 নামক একটা স্পেসিফিক সেল। আমি যদি এখানে A1 না দিয়ে বললাম যে A কোলন A কোলন A মানে কি, সম্পূর্ণ A কলাম, সম্পূর্ণ A কলাম, এই সেম জিনিসটা আমি বললাম এখানে যে A কলাম টু A কলাম, এবং এখানে আসবে কি রেঞ্জ B কলাম টু B কলাম। আবার এই যে B কলাম আর B কলাম, এই সেলটাকে ডাটাটাকে আবার সে ভ্যালুর মধ্যে রেখা দিবে। ঠিক আছে, এখন যেটা হবে, আমার ডিজাইন মোডটা অফ করে এখন যদি আমি ক্লিক করি, আমার ফুল কলামের ডাটাটা কি হবে, চেঞ্জ হবে। যদিও ফুল কলামের ডাটা চেঞ্জ হইতেছে তাই একটু টাইম নিতেছে। ঠিক আছে, এইটাকে বলা হয় VBA কোড। এই যে স্পেসিফিক কিছু জিনিস বলেন না, যে ওই শিটে ক্লিক করলে নতুন শিট ক্রিয়েট হয়ে যায়, আবার নতুন শিটের মধ্যে নামও চলে আসে, এ দিয়ে এগুলো আসলে এক্সেলের কোনো ডিফল্ট ফাংশন না, এগুলো VBA ডেভেলপাররা ওইভাবে VBA কোড দ্বারা জেনারেট করে নেয়। ঠিক আছে, জেনারেট করে নেয়, বিভিন্ন অফিস আছে VBA ডেভেলপার দিয়ে তাদের জন্য, তাদের যেটা সুবিধা, তাদের যেটা দরকার ওরকমভাবে এক্সেলকে কি করে, মানে সফটওয়্যারটাকে ওইভাবে সফটওয়্যার ফাংশনালিটিটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে বানায় নেয়। ঠিক আছে, নিজের মতো করে বানায় নেয়, এই জিনিসটা মূলত এইভাবে VBA কোড দিয়ে করা হয়। এরপরে ধরেন VBA কোডের পরে আপনার কয়টা বাজে, 7:48, এইগুলা দিয়েই করে। ঠিক আছে, এই টাইপের ফাংশন থেকে করে। এরপরে যেটা দেখবো আপনার, আচ্ছা এই বাটনগুলোকে এবার একটু কাস্টমাইজও করা যায়। বাটনের যেমন কমান্ড বাটন 1 দিলে তো আপনি বুঝবেন না, এটাকে আপনি ধরেন ডিজাইন মোড অন করে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিস, এই যে বাটনের যাবতীয় প্রপার্টিস চলে আসছে, এখান থেকে বাটনের একটা ইয়ে থাকে, এই যে ক্যাপশন, ক্যাপশন থেকে আপনি ধরেন এটা কি, যেমন এক্সচেঞ্জ ইনফো নামে একটা ইয়ে দিলেন, এরকম নাম চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে যেটা দেখবো, ধরুন এগুলোকে আমি ডিলিট করে দিই। এরপরে যেটা দেখবো এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে,
49 বাজে, হ্যাঁ দেখানো যাবে, সমস্যা নেই। ধরেন আমরা একটা ডাটা নিয়ে নিই, এক্সেল ড্যাশবোর্ড। এই টাইপের ডাটা, ঠিক আছে। এটা হলো আমাদের, এটাকে বলা হয় এক্সেল ড্যাশবোর্ড, ঠিক আছে। এক্সেল ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড কেন কাজ করে? একটা ড্যাশবোর্ড কাজ করে কারণ যখন আপনি কোনো কিছু ভিজুয়াল করতে চান, ঠিক আছে, কোনো কিছু আপনি ভিজুয়ালি শো করতে চান, আপনি কোনো একটা ক্ষেত্রে এই ডাটাটা কাউকে শো করবেন, তো এই ডাটাটা দেখে, এই যে একটা চার্ট হিসাবে, মানে চার্ট না সরি, এই হিসাবে যে একটা ডাটা আছে, এই ডাটাটা দেখে কারো পক্ষে কিন্তু হুট করে বলা সম্ভব না যে আপনার কোন রিজিয়নে সেল বেশি হয়েছে। যেমন এখানে রিজিয়ন ওয়াইজ প্রোডাক্টের সেল দেওয়া আছে, তো এটা দেখে কিন্তু বোঝা সম্ভব না যে কোন রিজিয়নে সেল বেশি হয়েছে, টোটাল সেল কত হয়েছে, টোটাল কত কোয়ান্টিটি সেল হয়েছে, টোটাল প্রফিট কত টাকা হয়েছে, বা কোন রিজিয়নে কতটুকু সেল হয়েছে, কোন প্রোডাক্টটা কতটুকু সেল হয়েছে, এবং কত তারিখ থেকে কত তারিখে কতটুকু সেল হয়েছে। এই যে এত কিছু, এটা কিন্তু খুঁজে পাওয়া অনেক টাফ। এই টাফ বিষয়টাকে একটু সহজ করার জন্য মূলত ইউজ হয় কি এক্সেল ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ড বাই ডিফল্ট থাকে না, ড্যাশবোর্ড ম্যানুয়ালি জেনারেট করে নিতে হয়, ক্রিয়েট করে নিতে হয়, ঠিক আছে। এটা এক্সেলের ডিফল্ট কোনো ফাংশন না বা কোনো মেথড না যে এক্সেল ড্যাশবোর্ড। এটা হলো এমন একটা সিস্টেম, পিভট টেবিলের মাধ্যমে এক্সটার্নালভাবে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে নেওয়া, নিজের মতো বানায় নেওয়া, যাতে আপনি এই ডাটাটা সহজভাবে দেখতে পারেন, ঠিক আছে। পিভট টেবিলের ক্লাসটা এটার জন্য অবশ্যই আগে থেকে দেখা লাগবে। কেউ যদি পিভট টেবিলের ক্লাসটা মিস করেন, এটা অবশ্যই আগে দেখা তারপরে এটা করবেন, ঠিক আছে। এখন ধরেন আমি এই ডাটাটাকে ভিজুয়াল করার জন্য এটাকে আমি নাম দিলাম রিনেম করে যে মেইন ডাটা। এটা হলো কি আমার মেইন ডাটা। এখন মেইন ডাটা থেকে আমি কি করলাম, একটা পিভট টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে। একটা পিভট টেবিল ক্রিয়েট করব। পিভট টেবিল কিভাবে ক্রিয়েট করে, এখান থেকে চলে যাব ইনসার্ট পিভট টেবিল, এই যে পুরো ডাটা সে অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। বলবো কোথায়, একটা নিউ ওয়ার্কশিটে, নিউ ওয়ার্কশিটে একটা পিভট টেবিল ক্রিয়েট হয়েছে। এখন এই পিভট টেবিলটাতে আমি বিভিন্নভাবে ডাটা বের করতে পারি, যেমন সেলস বাই রিজিয়ন, সেলস বাই ট্রেন্ড ওভার টাইম, সেলস বাই পারফরমেন্স, প্রফিট অ্যানালাইসিস, ঠিক আছে। এই জিনিসগুলো, যেমন সেলস বাই রিজিয়নের জন্য আমার কি লাগবে, আমার রিজিয়ন লাগবে অ্যান্ড সেলস লাগবে, রিজিয়ন অ্যান্ড সেলস। এই যে রিজন, ইস্টের মধ্যে কত সেল হয়েছে, নর্থের মধ্যে কত সেল হয়েছে, সাউথের মধ্যে কত সেল হয়েছে, ওয়েস্টের মধ্যে কত সেল হয়েছে, অ্যান্ড টোটাল সেল কত হয়েছে। এরপরে আরেকটা জিনিস আমি যদি দেখতে চাই যে আমি প্রোডাক্ট ওয়াইজও দেখব, তখন আবার মেইন ডাটাতে গিয়ে আমি আরও একটা পিভট টেবিল ইনসার্ট করব, আরেকটা পিভট টেবিল ইনসার্ট করলাম। এইটাতে আমি বললাম যে প্রোডাক্ট ওয়াইজ সেল, মানে কোন প্রোডাক্টটা কত সেল হয়েছে এটা দেখার জন্য। সেমভাবে আমি আরও একটা পিভট টেবিল ইনসার্ট করে নেই, নতুন একটা পিভট টেবিল ইনসার্ট করব, যে ধরেন রিজিয়ন ওয়াইজ আমার প্রফিট, রিজিয়ন ওয়াইজ প্রফিট, কোন রিজিয়নে আমার কত প্রফিট হয়েছে অ্যান্ড গ্র্যান্ড টোটাল কত প্রফিট হয়েছে। এইরকমভাবে আমি, মানে আমার ক্ষেত্র বিশেষে যখন যতগুলো দরকার হয় আমি এখান থেকে আরেকটা ইনসার্ট করে নিলাম। এটা ইনসার্ট করলাম ডেটের জন্য, কারণ ডেটের একটা ইউজ করি না, এই যে একটা হলো আমার ডেট ওয়াইজ সেলের জন্য, ঠিক আছে, অথবা ডেট ওয়াইজ কোয়ান্টিটি কয়টা সেল হয়েছে এটাও দেখতে পারেন। একটা হলো দেখতে পারেন ডেট ওয়াইজ কত কোয়ান্টিটি সেল হয়েছে, আরেকটা অ্যাড করতে পারেন যে ইনসার্ট পিভট টেবিল, এটাতে আমি দেখব যে ডেট ওয়াইজ কত টাকার সেল হয়েছে। একটা হলো ডেট ওয়াইজ কত কোয়ান্টিটি সেল হয়েছে, আরেকটা হলো ডেট ওয়াইজ কত টাকার সেল হয়েছে। তো অনেকগুলা জিনিস আমরা নিলাম। কি কি নিলাম, একটা হলো আমার রিজিয়ন ওয়াইজ কত সেল হয়েছে, কোন রিজিয়নে কত, আরেকটা হলো প্রোডাক্ট ওয়াইজ কোন প্রোডাক্ট কত সেল হয়েছে, আরেকটা নিলাম কোন রিজিয়নে কত টাকা প্রফিট হয়েছে, আরেকটা নিলাম কোন মাসে বা কোন তারিখে কত কোয়ান্টিটি সেল হয়েছে, আরেকটা নিলাম কোন তারিখে টোটাল কত টাকার সেল হয়েছে। এই যে সবগুলা বিষয় আমি পিভট টেবিলের মাধ্যমে বের করতে পারলাম। এই টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শিটকে আমি এখন একটা নতুন শিটের মধ্যে ড্যাশবোর্ড করে দেখব, ঠিক আছে। এটার নাম আমরা দিলাম, নতুন একটা শিট নিয়েছি, এটার নাম দিলাম
ড্যাশবোর্ড, ঠিক আছে, এটাকে সামনে রাখি, এটার নাম দিলাম কি ড্যাশবোর্ড। এখন এই ড্যাশবোর্ডে আসার পর আমি কি করব, আমি যে শিটগুলোতে যাব প্রত্যেকটা শিটে গিয়ে গিয়ে চার্ট বানাবো। কি চার্ট বানাবো? পিভট চার্ট বানাবো, ঠিক আছে, নর্মাল চার্ট না, কি চার্ট বানাবো? পিভট চার্ট। এই যে ইয়ার মধ্যে আপনার ওই পিভট টেবিলের মধ্যে যখন ক্লিক করবেন তখনই দেখবেন এই অ্যানালাইজ প্যানেল চলে আসছে। অ্যানালাইজের মধ্যে গিয়ে বলবো পিভট চার্ট, পিভট চার্ট। এখান থেকে আপনার সুবিধা মতো যেই ডাটা দেখতে যেই চার্টের সাথে মানানসই হয়, দেখতে বুঝতে সুবিধা হয় ওরকম চার্ট ক্রিয়েট করে নিব, ঠিক আছে। যেমন রিজন ওয়াইজ যদি সেল দেখতে চাই এটার জন্য বার চার্ট অন্যতম একটা চার্ট, বার চার্ট ভালো চার্ট। পাই চার্ট দিয়ে কাজ নেই এখানে, এখানে আমরা এরকম কলাম চার্ট নিয়ে নিলাম, একটা কলাম চার্ট নিয়ে নিলাম। এই চার্টটাকে আমরা এখানে না রেখে কি করব, চার্ট মুভ করতে পারি না, চার্টে বলবো কি রাইট বাটন ক্লিক করে বলবো কি মুভ চার্ট। মুভ চার্ট টু কোথায়? ড্যাশবোর্ডে মুভ করে দিব এটাকে, চার্টটাকে কি ড্যাশবোর্ডে মুভ করে নিয়ে আসলাম। মানে আগে একটা বাসা যখন পাল্টান সব মাল সামানা তো আগে এনে রাখেন, এখানে ধরেন এই সব মালপত্র এনে আমি কি করলাম এখানে রাখলাম, পরে এগুলাকে গুছাবো না। একটা রাখলাম কিসের জন্য? রিজিয়ন ওয়াইজ আমার সেল। এরপরে আমি এটার জন্য একটা সেম অ্যানালাইজ পিভট চার্ট, এটা হলো আমার প্রোডাক্ট ওয়াইজ সেল, এটা হলো কি আমার প্রোডাক্ট ওয়াইজ সেল। এটার জন্য আমরা আরেকটা চার্ট নিলাম, এই চার্টটাকে আমরা মুভ চার্ট টু ড্যাশবোর্ড, ঠিক আছে, এটাকেও নিয়ে আসলাম ড্যাশবোর্ডের মধ্যে, একটা হলো ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসলাম। এটা হলো কিসের? আমার রিজিয়ন ওয়াইজ সেল, এটা হলো আমার প্রোডাক্ট ওয়াইজ সেল। এরপরে আমি যাব কোথায়? আমার রিজিয়ন ওয়াইজ প্রফিট। রিজিয়ন ওয়াইজ প্রফিটের জন্য অ্যানালাইজ পিভট চার্ট, এখানে অন্য টাইপের একটা চার্ট ইউজ করতে পারেন। একটা পাই চার্ট রাখি, একটা পাই চার্ট না রাখলে সুন্দর লাগবে না, এরকম একটা পাই চার্ট রাখলাম ডোনাট টাইপের। এটাকেও মুভ করব কোথায়? ড্যাশবোর্ডে। মানে সবগুলা চার্টকে আমরা ড্যাশবোর্ডে আগে আইনা রাখবো, ঠিক আছে, সবগুলা চার্টকে আমরা কই রাখবো? আগে ড্যাশবোর্ডে আইনা রাখবো। কোনটা রাখছিলাম? এটা না, এরপরে এটা। এখানেও সেম অ্যানালাইজ পিভট চার্ট, ডেট ওয়াইজ সেল কোয়ান্টিটি, ডেট ওয়াইজ কোয়ান্টিটির জন্য একটা বার চার্টই রাখি, এরকম একটা বার চার্ট। এটাকেও মুভ চার্ট টু ড্যাশবোর্ড, এটাকে এটা নিচে ফেলা রাখলাম। এরপরে আছে কি আমার ডেট ওয়াইজ টোটাল সেল, এখানেও অ্যানালাইজ পিভট চার্ট, দেন আরেকটা বার চার্ট ইউজ করলাম এরকম, মুভ চার্ট টু ড্যাশবোর্ড। এবার এগুলাকে একটু এখানে সাজায় রাখি, এরকম। আর আরেকটা জিনিস যেটা করতে পারেন, এখন এই যে চার্টগুলো আমি এটার মধ্যে আনলাম, এক জায়গায় আনলাম, এবার এই চার্টগুলোকে আমার দেখার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করছিলাম। কি কি দুইটা জিনিস ইউজ করছিলাম? একটা হলো কি আমাদের স্লাইসার, আর একটা ছিল কি আমাদের টাইমলাইন। একটা ছিল স্লাইসার, আর একটা কি টাইমলাইনই মনে হয় না, কি নাম ছিল। এবার আমরা কি করব, এখানে এসে একটা কিছু স্লাইসার বানায় নিব এগুলোর জন্য, ঠিক আছে, এগুলোর জন্য কিছু স্লাইসার বানায় নিব। কোথায়? অ্যানালাইজ থেকে বলবো কি ইনসার্ট স্লাইসার, ইনসার্ট স্লাইসার। স্লাইসারে আমরা এখানে কি কি জিনিস ইউজ করছি? আমরা এখানে ডেট ইউজ করছি, রিজিয়ন ইউজ করছি, প্রোডাক্ট ইউজ করছি, এগুলোর জন্য আমরা স্লাইসার বানাইতে পারি। আর কি ইউজ করছি? রিজিয়ন অ্যান্ড প্রোডাক্ট, এগুলোই তো ইউজ করছি, রিজিয়ন ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ, দুইটার জন্য দুইটা স্লাইসার বানায় নিলাম, ঠিক আছে, দুইটার জন্য দুইটা স্লাইসার বানালাম। স্লাইসারগুলোকে এক পাশে রাখলাম, ঠিক আছে, এগুলোকে আরও ছোটো করে দিতে পারেন যেহেতু অল্প কিছু অপশন আছে, যতটা মিনিমালিস্ট রাখা যায়, ঠিক আছে। এরপরে
আমার আরেকটা জিনিস ছিল কি টাইমলাইন, যেহেতু ডেট ইউজ হয়েছে এখানে অবশ্যই টাইমলাইনের ইউজ হবে। টাইমলাইনের জন্য যে কোনো একটা চার্ট সিলেক্ট করে বলবো অ্যানালাইজ ইনসার্ট টাইমলাইন ডেট, একটা ফিল্ডই আছে যেহেতু ডেটের, এরকম একটা টাইমলাইন দিয়ে দিবে। টাইমলাইনটা একটু লম্বা জায়গায় রাখলে ভালো হয়, এরকম। ঠিক আছে, টাইমলাইন এপাশে বসাইলাম টাইমলাইন। এরপর এগুলাকে চাইলে ছোটও রাখতে পারেন অথবা এরকম একটু বড়ও রাখতে পারেন, বড় রাখলেও সমস্যা নাই, যেহেতু স্পেস আছে। ফুল স্ক্রিন জুড়ে থাকলে দেখতে ভালো লাগবে। এইরকম। আর এই যে জায়গাটা আছে আমার, এই জায়গাটুকতে আপাতত ব্ল্যাঙ্ক আছে, এই জায়গাটুকের মধ্যে আমি আরও কিছু জিনিস আনতে পারি, যেমন ধরেন যে আচ্ছা কিছু জিনিস আনার আগে খেয়াল করতে হবে যে আমি যখন স্লাইসারগুলো অ্যাড করছি, আমি যেই স্লাইসারগুলো অ্যাড করছি এই স্লাইসারগুলোতে যদি আমি চেঞ্জ করি, আমার কি সব জায়গায় চেঞ্জ হইতেছে? জাস্ট একটা চার্টের মধ্যে চেঞ্জ হইতেছে না, কারণ এই একটা চার্ট ধরেই তো আমি স্লাইসারটা আনছিলাম, বাট আমার দরকার হইলো যাতে এই স্লাইসারটা আমার সবগুলা চার্টকে মডিফাই করতে পারে। এটার জন্য যেটা করতে হবে, এই স্লাইসারের মধ্যে রাইট বাটন ক্লিক করে বলবেন রিপোর্ট কানেকশন, রিপোর্ট কানেকশন। এখান থেকে বাকি যে চার্টগুলা, এগুলো কিন্তু চার্টে যে পিভট টেবিল 8, পিভট টেবিল 9, পিভট টেবিল 10, এগুলাকেও সিলেক্ট করে দিব। ঠিক আছে, এটাতেও সেম রিপোর্ট কানেকশন, বাকি টেবিলগুলো চেকমার্ক করে দিব। আর এই যে টাইমলাইন, এটার ক্ষেত্রেও সেম, প্রত্যেকটার ক্ষেত্রে কি করতে হবে, সবগুলো চার্টের সাথে জাস্ট কানেক্ট করে দেওয়া আর কি, যেটাকে আমি সবগুলো চার্টের সাথে কানেক্ট করে দিলাম। এখন যে মজার বিষয়টা হবে যে আপনি যখন ক্লিক করবেন কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট, দেখেন ওটা ওয়াইজ আমার সব ডাটাই কিন্তু শো করবে। যেমন আপনি যদি দেখতে চান যে এখান থেকে মাল্টি সিলেক্ট অন করে ল্যাপটপ এবং ফোন, ল্যাপটপ এবং ফোন, এখান থেকেও যদি আপনি মাল্টি সিলেক্ট দিয়ে বলেন যে আমি শুধু ইস্ট রিজিয়ন আর ওয়েস্ট বাদে নর্থ আর কি সাউথ, নর্থ এবং সাউথ, মানে ল্যাপটপ এবং ফোনের নর্থ এবং সাউথ রিজিয়নের কি অবস্থা, তখন কিন্তু আপনি ওভারভিউতে দেখতে পারেন যে নর্থে কি পরিমাণ আপনার সেল হয়েছে আর ইয়াতে কি পরিমাণ সেল হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস, সবগুলো টোটাল টোটাল লেখা তো কনফিউজ হয়ে যাবেন, তো সবগুলো যদি টোটাল টোটাল না লেখা থাকে আপনাকে নামগুলো রিডিফাইন করতে হবে। প্রথমটা কি ছিল, রিজিয়ন ওয়াইজ সেল, তো এখানে আপনি টোটালে গিয়ে বলে দিলেন যে রিজিয়ন বাই সেল, মানে রেমগুলোকে এমনভাবে রিনেম করে দিবেন যাতে আপনি বা যাকে প্রেজেন্ট করবেন সে যাতে দেখা বুঝতে পারে, রিজিয়ন বাই সেল। এটা হলো যেমন প্রোডাক্ট বাই সেল, এটা ছিল কিসের, ডেট ওয়াইজ কোয়ান্টিটি, ডেট ওয়াইজ বাই অথবা ওয়াইজ যেটা ইউজ করতে পারেন, ডেট ওয়াইজ কোয়ান্টিটি অফ সেল। আর এটা ছিল কি, ডেট ওয়াইজ ওয়াইজ অ্যামাউন্ট অফ সেল, এটা ছিল কিসের, এটা ছিল আপনার রিজিয়ন ওয়াইজ, কোনটা এটা 3 নাম্বারটা না, একটা দুটো তিনটা, রিজিয়ন ওয়াইজ প্রফিট ছিল এটা, এটা হলো আমার রিজিয়ন ওয়াইজ প্রফিট, রিজিয়ন ওয়াইজ প্রফিট। এখন কিন্তু একটু বোধগম্য হয়েছে, অর্থাৎ আমার নর্থ এবং সাউথ কোনটাতে প্রফিট বেশি হয়েছে, নর্থে প্রফিট বেশি হয়েছে, নর্থে প্রফিট বেশি হয়েছে, ল্যাপটপের সেল বেশি হয়েছে কত, অ্যারাউন্ড 40 to 45,000, এবং নর্থ এবং সাউথে আমার রিজিয়ন ওয়াইজ সেল কত হয়েছে, এরপরে আমার এই নর্থে এত সেল হয়েছে, সাউথে এত সেল হয়েছে, অর্থাৎ নর্থে সেল বেশি হয়েছে। আবার ডেট ওয়াইজ যদি দেখেন আমার ফেব্রুয়ারি মাসে একটু কম সেল হয়েছে, এবার জানুয়ারি মাসে কি সেল বেশি হয়েছে, বেশি কত অ্যারাউন্ড 40, 14টা সেল হয়েছে। আবার জানুয়ারিতে আমার সেল হয়েছে টোটাল অ্যামাউন্টের কম, টোটাল 3,000 টাকারও কম সেল হয়েছে। আবার ফেব্রুয়ারিতে কি প্রায় 4,000 টাকার মতো সেল হয়েছে। ঠিক আছে, প্রায় 4,000 টাকার মতো সেল হয়েছে। দিব অ্যাটেন্ডেন্স শিট, প্রায় 4,000 টাকার মতো সেল হয়েছে।
এই টাইপের হলো কি ড্যাশবোর্ড। আবার টাইমলাইনও ইউজ করতে পারেন যে আপনি কোন স্পেসিফিক মান্থ বা কোন টাইমের সেল দেখতে চান খালি, কারণ কি মার্চ থেকে অগস্ট পর্যন্ত কোনো সেল হয় নাই, শুধুমাত্র জানুয়ারি দেখতে চাইলে আপনি জাস্ট জানুয়ারিটা সিলেক্ট করেন। এই যে এখন যত রিপোর্ট দেখতেছেন চার্টের মধ্যে সব অনলি জানুয়ারি মাসের, এখানে একটা একটা কেন, কারণ মান্থ একটা। ফেব্রুয়ারি সহ হইলে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস, এই যে এই 2 মাসের, এই 2 মাসের সেল। আরও স্পেসিফিক যদি দেখতে চান, এই যে মান্থ থেকে আপনি চলে যাবেন ডেইসে, যে জানুয়ারি মাসের 3 তারিখে কি কোনো সেল হয়েছে, না। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই যে যা সেল দেখতেছেন সব জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এটাকে আরও একটু ইনফরমেটিভ করার জন্য যেটা অ্যাড করা হয়, ধরেন এই যে জায়গাটা আছে এখানে যদি আমরা একটু এমনভাবে অ্যাড করে দেই যে এই পুরোটাকে আমরা, পুরোটাকে না, এটাকে 2 ভাগ করি। ধরেন এতটুকু একটা ভাগ রাখি, বললাম মার্জিন সেন্টার, এতটুকু একটা ভাগ রাখলাম, বললাম মার্জিন সেন্টার, এতটুকুকে একটা ভাগ রাখলাম মার্জিন সেন্টার, এতটুকুকেও বললাম কি মার্জিন সেন্টার। এই যে 4টা ঘর হইলো। এখানে আমি বলতে পারি যে টোটাল সেল, আর এখানে বললাম টোটাল প্রফিট, টোটাল সেল টোটাল প্রফিট। এটাকে আপনার এই যে মিডল অ্যালাইনমেন্টে আইনা একটু বড় করে দিয়ে আপনার মতো ফন্ট দিয়ে ডিজাইন করে, এখানেও সেম ফরম্যাট পেন্টেড, এটাকে টোটাল প্রফিট। এই টোটাল সেলের মধ্যে বলবো ইকুয়ালস, ইকুয়াল দিয়ে যে কোনো একটা শিট থেকে গ্র্যান্ড টোটাল যেটাতে আছে, যেটাতে আমার সাম অফ সেল আছে, ওখান থেকে একটা গ্র্যান্ড টোটাল অ্যাড করে দিব। ঠিক আছে, এটাকে মিডল আইনা সেম ভাবে এমন দিয়ে দিব। আর টোটাল প্রফিটের মধ্যেও সেম ইকুয়াল দিয়ে প্রফিট কোনটা, এই যে সাম অফ প্রফিট, এখান থেকে একটা প্রফিট সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে ফরম্যাট পেন্টার প্রফিট। এটাও কিন্তু ডাইনামিক, যখন আপনি ট্যাবলেটে যাবেন, ট্যাবলেট অ্যাড করার পর 10 তারিখে কোনো ট্যাবলেট এক্সট্রা সেল হয় নাই, এখান থেকে আমি মান্থে চলে যাই, ধরেন ইয়ার্স, মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস, এই যে 2 মাসের সেল, ফেব্রুয়ারি অ্যাড করে দিলে এই যে টোটাল সেল। আমার এই সেল এবং প্রফিটও কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আপনার কোন মাসে কত সেল, জানুয়ারি মাসে কত সেল হয়েছে কত প্রফিট হয়েছে, ফেব্রুয়ারি মাসে কত সেল হয়েছে কত প্রফিট হয়েছে, মার্চ মাসে 0, কোনো সেল বা প্রফিট নাই। এরপরে ধরেন এই যে জায়গাটা, এটাকে ধরেন আপনি মার্চ করে এতটুকু জায়গার মধ্যে আপনি ধরেন এটাকে মার্জিন সেন্টার করে এখানে আপনার একটা প্রতিষ্ঠানের নাম, এখানে আপনি ধরেন এটাকে মার্জিন সেন্টার করে বলে দিলেন ড্যাশবোর্ড। ঠিক আছে, আর এটাকে আরও সুন্দর করার জন্য যেটা করতে পারেন, পিছনে যে গ্রিড লাইন বক্সগুলো আছে এগুলাকে হাইড করে দিতে পারেন। এই যে ভিউ থেকে এই গ্রিড লাইনটাকে হাইড করে দিবেন, হাইড করে এগুলাকে আপনারা বর্ডার দিয়ে দিতে পারেন। এই টাইপের। ঠিক আছে, এখন কিন্তু আপনি এখান থেকে জাস্ট ওভারভিউ করতে পারেন ওই ডাটাটা, ওই মেইন ডাটাই কিন্তু একটা ডাটা, ওই একটা ডাটাকে এখন আপনি অনেকভাবে অ্যানালাইজ করতে পারেন, ডেট দেখে ল্যাপটপ ফোন কোনটা কোনটা দেখতে চান। ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড অবশ্যই নেক্সট ক্লাসে ক্রিয়েট করে জমা দিতে হবে। ঠিক আছে,
ড্যাশবোর্ডটা প্রেজেন্টেশন হিসেবে ইউজ করা হয় মূলত। অনেক সময় বড় আকারের ডাটা থাকলে, না পাওয়ার পয়েন্টের সাথে ইউজ হয় না, এটা মূলত বড় আকারের ডাটায় যদি থাকে অনেক সময় আপনার ওই ডাটা আপনি যখন কাউকে প্রেজেন্ট করবেন তখন ওই এক্সেলের মধ্যে আলাদা একটা এরকম শিট রাখে, ড্যাশবোর্ড শিট, এইখানের মধ্যে সে এখানে প্রেজেন্ট করতে পারে ওই ডাটাগুলোকে। পাওয়ার পয়েন্টের মধ্যে না, এটা এক্সেলের মধ্যেই থাকে, কারণ পাওয়ার পয়েন্টে যখন দিবেন ওখানে তো অ্যানালাইজ করা যাবে না। ওই প্রেজেন্টেশন একরকম, এই প্রেজেন্টেশন আরেক রকম। এটা হলো আপনার যেটাকে আপনি অ্যানালাইজ করতে পারেন, ঠিক আছে। ওখানে তো ডাটাটা ফিক্স থাকে, এখানে ফিক্স নেই। এখানে আপনার এখানে জাস্ট তিনটা আছে, তো এখানে যদি আরও অনেক বেশি থাকে, অনেকগুলা টাইপের প্রোডাক্ট, অনেকগুলা রিজিয়নের প্রোডাক্ট বিভিন্ন কোম্পানিতে থাকে, এর বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম পলিসি, ঠিক আছে। এখানে যেমন আমার ডাটাতে মনে হয় কম ছিল, ডেট কম ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও ছিল একটু, বাট ইয়াতে কিন্তু খুব বেশি শো করে না। যেমন এখানে যদি আমি ইন টোটাল অল ওভার দিয়ে মার্চ দিই, এখন ওভারঅল মার্চের মধ্যে কিছু সেল আছে আমার 590টা প্রফিট আছে, 590 টাকা প্রফিট। আমি যদি মেইন ডাটাতে আসি, এই যে মার্চের দুইটা সেল, এই দুইটা যোগ করে দেখেন 590 টাকা আসবে, ঠিক আছে। এই যে এতটুকু ডাটা থেকে দেখেন কত বড় একটা ড্যাশবোর্ড আসছে। আর যখন আরও বেশি ডাটা থাকবে তখন আরও সুন্দর ড্যাশবোর্ড আসবে। সবাই যে একই ডিজাইন ইউজ করবে এমন না, এগুলাকে আবার কাস্টমাইজ করে। এগুলাকে কীভাবে কাস্টমাইজ করে, এই প্রত্যেকটা চার্টের কিন্তু এই যে চার্টের ডিজাইন থাকে না আলাদা আলাদা, এই যে ফরম্যাট থেকে, ফরম্যাট না কোন ফরম্যাট জানো, চার্টের ডিজাইন কই থাকে জানো, এই যে ডিজাইনের থেকে বিভিন্ন টাইপের কালার ওয়াইজ থাকে না, ব্র্যান্ড ওয়াইজ বিভিন্ন কালার থাকে, এখান থেকে চার্টের কালার চেঞ্জ করতে পারেন। এরকম আবার ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটা রাখতে চান, ধরেন ইনসার্ট থেকে আমরা একটা শেপ যদি অ্যাড করি, হালকা পাতলা কিছু একটু শেপও রাখতে পারেন আশেপাশে। শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল এই গ্রিন কালার, এরকম। ঠিক আছে, কন্ট্রোল ধরে টান দিলে ডুপ্লিকেট হয়ে যায়। কিবোর্ডের কন্ট্রোল ধরে টান দিলে কি হয়, ডুপ্লিকেট হয়ে যায়। এরকম ভাবে রাখতে পারেন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে অবশ্যই এরকম একটা ড্যাশবোর্ড বানাইতে হবে। পাওয়ার পিআই না, ওটাকে পাওয়ার বিআই বলে। পাওয়ার বিআই আরেকটা সফটওয়্যার আছে, ওটা হলো এক্সেলের বড় ভাই বলতে গেলে, ঠিক আছে, ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য, ঠিক আছে। পাওয়ার বিআই আলাদা একটা সফটওয়্যার যেটাতেও ডাটা অ্যানালাইজ করা যায়, ওটা মূলত ডাটা অ্যানালাইসের জন্যই ইউজ হয়, ঠিক আছে। এক্সেল বেশিরভাগ ইউজ হয় ডাটা স্টোর করে রাখার জন্য, ঠিক আছে। এখানে অ্যানালাইসিসের তেমন কি খুব বেশি কিছু থাকে না, অ্যানালাইসিসের জন্য যাহা এই ড্যাশবোর্ডই থাকে। আর পাওয়ার বিআই মেইনলি ইউজই করা হয় ডাটা অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে। ওইটা আরও আলাদা সফটওয়্যার, বুঝতে পারছি। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিছি, সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দেন। নেক্সট ক্লাসের আগে দুইটা কাজ অবশ্যই করতে হবে, একটা হলো যে একটা ড্যাশবোর্ড অবশ্যই ক্রিয়েট করতে হবে, আরেকটা কাজ হলো একটা ডাইনামিক চার্ট ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছি। একটা ডাইনামিক চার্ট ক্রিয়েট করতে হবে এবং একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে। সেম ডিজাইন করতে হবে এমন না, আপনি অন্য টাইপের ডাটা নিয়ে আপনার মতো করে ডিজাইন করেন, একটু অন্য কালার দিয়ে, অন্য টাইপের ডিজাইন দিয়ে, অন্য টাইপ নাম দিয়ে, ঠিক আছে। ফাইল দিতে পারবেন, অথবা ফাইল না দিলেও স্ক্রিনশটটা অবশ্যই দিবেন, ঠিক আছে। ড্যাশবোর্ডের অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন। আরেকটা জিনিস বলি, এই যে স্ক্রিনশটগুলো, ড্যাশবোর্ডে যে স্ক্রিনশটটা বানাবেন, ড্যাশবোর্ড যেটা তৈরি করবেন, এটা শুধুমাত্র এই গ্রুপটাতে না দিয়ে, আপনারা কানেক্টেড আছেন কিনা জানি না, ইউএলএবের কিন্তু আরেকটা মেইন গ্রুপ আছে, একটা মেইন গ্রুপ আছে ইউএলএবের, ওখানে অলমোস্ট 70,000-এর মতো মেম্বার আছে। এই যে এটা,
এই গ্রুপের মধ্যে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট তাদের কাজ টাজ পোস্ট করে, যেগুলা মনে হয় এআই দিয়ে গ্রাফিক্সের। এই ব্যাচ থেকে বেশি পোস্ট করে এআই এর গুলা, সহজ তো গুলা, প্রম্পট দেয়, ছবি চলে আসে, ধুমধাম পোস্ট করে দেয়। আমরা তো আমাদের তো দেখানোর মতো কিছু নাই প্রজেক্টের মধ্যে। এক্সেলের ডাটা শিট দিলে তো আর কেউ লাইক টিক দিবে না, যদিও এক্সেলের ড্যাশবোর্ডটা দেখতে খুবই সুন্দর, এই জন্য ড্যাশবোর্ডটা সুন্দর করে ডিজাইন করে কি করবেন, এরকম ডিজাইন করে ওইখানে স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন, যে আমরাও পারি। ঠিক আছে, এই যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি। ঠিক আছে। হুম। হুম, সাইফুল সাহেব বলেন।